শুক্রবার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, শহীদ পরিবার সহ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাইকে অংশ নেওয়ার আহ্বান, দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি। আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালানোর খবরে মধ্যরাতে উত্তাল বুয়েট, গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সারা দেশে অপরাধ কমাতে সন্ধ্যার পর বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাজধানীতে মূল সড়কে তল্লাশি চৌকি বসলেও অলিগলি প্রায় ফাঁকা, কার্যক্রম আরও জোরদারের দাবি। 16 বছরেও পিলখানা হত্যার জট খোলেনি, দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রশ্নে এখনো মেলেনি উত্তর। রহস্য উন্মোচন, জড়িতদের বিচার ও নিরপরাধীদের মুক্তির অপেক্ষায় স্বজনরা। এবং ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমিয়েছে সরকার, আমদানি সীমা 50% বেঁধে দিয়েছে বিটিআরসি। বছরে সাশ্রয় হবে প্রায় 60 কোটি টাকা, বাড়বে সাবমেরিন কেবলের ব্যবসা। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। চলমান সংকটে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সংস্কার নিয়ে অবান্তর আলোচনায় মূল কাজ আড়াল হয়ে যাবে। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর দক্ষিণ বিএনপির সম্মেলন। জেলা সার্কিট হাউস মাঠে সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। ব্যানার হাতে, স্লোগানে মিছিল নিয়ে তারা যোগ দেন কাউন্সিলে। উৎসবের নগরীতে পরিণত হয় খুলনা মহানগর। আয়োজিত আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে অপ্রয়োজনীয় আলোচনায় আড়ালে চলে যাবে সরকারের মূল কাজ। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতা যাবে বলেও জানান তিনি। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এদিকে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি। অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই সরকার কি জেনে শুনে নৈরাজ্য সৃষ্টি করতে চান, অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, অর্থবহ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এদিকে সকালে নয়াপল্টনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, জামাত যখনই সুযোগ পেয়েছে তখনই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। সরকারের থেকে দল করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে বলেও জানান তারা। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ, এর উত্তর কি করে দেবেন? এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি সারা দেশে অনুষ্ঠিত হলো বিএনপির জনসমাবেশ। স্বতঃস্ফূর্তভাবে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। এ সময় দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান নেতারা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, উৎসব মুখর পরিবেশে দলে দলে মিছিল করে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা।
সোমবার ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, রংপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় বিএনপির সমাবেশ। সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। প্রিয় নেতাদের কাছে পেয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে নেতাকর্মীদের মাঝে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানান নেতারা। মুসলমান আল্লাহর নাম নিয়ে, হিন্দু ভগবানের নাম নিয়ে আগামী দিনে ধানের শীষকে জিতাবেন কিনা দুই হাত তুলে দেখান আপনারা। যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদের বিচার করা হবে। আমার সন্তানেরা তোমাদেরকে আমি স্নেহ করি। রাজপথে আসো, লাইনে আসো, শ্রমিকের বস্তিতে আসো, গরিবের কুড়ে মরে আসো, সেইখানে এসে রাজনৈতিক দল করো, তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই। রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামান দুদু, গোপালগঞ্জে আসাদুজ্জামান খান রিপন এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বাসের মধ্যে যখন মেয়েরা লাঞ্ছিত হয়, নিগৃহীত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন রাস্তায় নেমে এটার প্রতিবাদ করে, সুরাহা চায়, তখন মধ্যরাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যখন উপস্থিত হয়, তখনই আমরা বুঝতে পারি দেশের অবস্থা কতটা ভয়াবহ। জনগণের দ্বারা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সমস্যার সমাধান সহজ হবে না। শেখ হাসিনা পালায় গেছে, শেখ পরিবারের লোকজন পালায় গেছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের মাটিতে রয়ে গেছে। দুর্নীতিবাদ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে? সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগও করে দিয়েছে। আমরা চাই তাদেরকে ধরতে হবে, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু নাটক করা চলবে না। ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলায় সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান নেতারা। যাদেরকে সে ব্যবহার করছে, ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সংস্কার ও স্থানীয় সরকার ভোটের আগে জাতীয় নির্বাচন দাবির সমালোচনা করেছেন জামায়াত নেতারা। কিছু গণমাধ্যম আধিপত্যবাদীদের সেবা দাসে পরিণত হয়েছে উল্লেখ করে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। বক্তব্যে সংস্কার ও স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দাবির সমালোচনা করেন নেতারা। এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দেব। একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদেশে বাংলাদেশের বন্ধু থাকলেও কোনো প্রভু থাকবে না। এ সময় গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদের কিছু দোসর আছে, ফ্যাসিস্টদের কিছু দালাল আছে, কিছু সেবাদাস আছে। বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। এদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জে 2014 সালে সরকার বিরোধী আন্দোলনে নিহত বেলালের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির। পরে পথসভায় বক্তব্যে বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও এখনো জুলুম শেষ হয়নি। জামায়াত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণের কথা জানান তিনি। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সুন্দর সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার আত্মপ্রকাশ করবে অভ্যুত্থানকারীদের নতুন রাজনৈতিক দল। থাকবেন জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে শহীদ পরিবার সহ অভ্যুত্থানের পক্ষের শক্তির সবাই। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই আন্দোলনে তৎকালীন সরকার প্রধানের পদত্যাগের দাবি আসার সময় থেকেই সামনে আসছিল একটাই প্রশ্ন, বিকল্পকে। তখন থেকেই বারবার আলোচনায় এসেছে ৭১-এর স্বাধীনতার পরও এদেশের মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে পুরনো রাজনৈতিক দলগুলো।
এদিকে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন এবং সেখানে শিক্ষার্থী প্রতিনিধি থাকা এবং তাদের নতুন দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক মহলে আলোচনা ছিল তুঙ্গে। এসবের মাঝেই এবার আনুষ্ঠানিক ঘোষণা আসলো আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা সংগঠনগুলোর নতুন রাজনৈতিক দলের, যার যাত্রা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে। সোমবার বাংলা মোটরে সংবাদ সম্মেলন করে একথা জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে। এর বাইরেও উঠে আসে দেশকে দুর্নীতিমুক্ত করা, সবার সমান অধিকার, জনবান্ধব নীতি প্রণয়ন করে সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবার মান বাড়ানোর মতো জনগণের চাওয়ার কথা। সারা দেশের যত চিন্তার মানুষ থাকতে পারেন, যত ঘরানার মানুষ থাকতে পারেন, শ্রেণীর মানুষ থাকতে পারেন, পেশাজীবী মানুষ থাকতে পারেন, তাদের সকলের মতামতের একটি সম্মিলন আমাদের এখানে সম্ভব হয়েছে। এই জনমত জরিপে প্রায় ২ লাখের বেশি মানুষ নিজেদের মতামত দিয়েছেন উল্লেখ করে সহিংসতা, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অভ্যুত্থানকারীরা। বাংলাদেশের মানুষের পরবর্তী স্বপ্ন বাস্তবায়নের মহান দায়িত্ব কাঁধে নিয়ে এই রাজনৈতিক দলটি গঠিত হবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদে রদবদলের বিষয়েও হয়নি কোনো সিদ্ধান্ত। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, সরকারের সিদ্ধান্ত দ্রুত নেওয়া ও দুর্নীতি কমানোর স্বার্থে সরকারি সব কার্যালয়ে ই-ফাইলিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ই-ফাইলিং এর সুবিধা হচ্ছে যে এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে করাপশন খুব কমে আসে সরকারি সব প্রতিষ্ঠানে। এর মাধ্যমে আরেকটা জিনিস যে মনিটর করা, যে কোন ডেস্কে যায় একটা ফাইল আসলে কতক্ষণ পড়ে আছে, ট্র্যাকিং সিস্টেমটাও থাকবে যে আপনি ইনস্ট্যান্টলি জানবেন যে এই ফাইলটা এখানে আছে। আমাদের কাছে ইনফরমেশন এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা উনি পদত্যাগ করেননি, আর বাকিটা ওনার বিষয়, আমরা এই বিষয়ে আর মন্তব্য করতে চাই না। আর রদবদল হবে কি হবে না এটা ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনুস তারা এটা ডিসিশন নেবেন। এটা আমরা এখনো জানি না কোনো রকমের কোনো ডিসিশন আছে কিনা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও ভালো করার অবকাশ রয়েছে। দ্রুতই মিলবে ফলাফল। আইন শৃঙ্খলার উন্নয়নে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ডাকাতি ছিনতাই রোধে একযোগে মাঠে নামছে র্যাব, এটিইউ ও ডিএমপি। ক্রমবর্ধমান এসব অপরাধমূলক কার্যকলাপ, রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসী হামলার আশঙ্কার অভিযোগ রয়েছে সাধারণ নাগরিকদেরও। সারা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্টের মধ্যেই হরহামেশা ঘটছে এমন ঘটনা। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উন্নয়নে সোমবার দুপুরে সচিবালয়ে বসে কোর কমিটির জরুরি বৈঠক। এতে যোগ দেন কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে পুলিশের পেট্রোল, পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ধ্যা থেকেই আরও তৎপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ছিনতাই রোধে মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনীর 3টি ইউনিট। আর ব্যর্থতা স্বীকার করে আইন উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চেষ্টার কমতি নেই সরকারের। ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে, আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে ভিন্ন পরিকল্পনা নেয়ার কথা জানান পুলিশ মহাপরিদর্শক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বেশ কিছু পয়েন্টে বসানো হয়েছে যৌথ বাহিনীর চেকপোস্ট। সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় এই কার্যক্রম। এতে জনমনের সন্তুষ্টি ফিরে আসলেও কার্যক্রম আরও জোরালো করার দাবি সাধারণ মানুষের। সোমবার মধ্যরাত রাজধানীর শান্তিনগর মোড়ে জোরে সোরে চলছে পুলিশের তল্লাশি। যানবাহন থামিয়ে গাড়ি ও যাত্রীদেরকে তল্লাশি চালানো হচ্ছে। নিবিড়ভাবে দেখা হচ্ছে যানবাহনের কাগজপত্র, কিন্তু গণমাধ্যম সরে পড়া মাত্রই ঢেলেঢালা হয়ে পড়ে তল্লাশি কার্যক্রম। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় সন্ধ্যা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মূল সড়কের বেশ কিছু পয়েন্টে তল্লাশি চৌকি দেখা গেলেও অলিগলি ছিল প্রায় ফাঁকা, নেই কোনো টহলও। অপরাধের অন্যতম হটস্পট রাজধানীর মোহাম্মদপুরেও একই চিত্র। তবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে চোখে পড়ে পুলিশের টহল। আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ মানুষ। অভিযানগুলো চলাতে আমরা নিরাপদে যাইতে পারতেছি, অনেক ভয় লাগতেছে না। এটা যদি চলমান থাকে তাহলে আমরা আসলে এখন নিরাপত্তা তো পাবোই। দেশের যে পরিস্থিতি আমরা দেখতেছি এখন শহরে দেখলাম এখন নিরাপত্তা এখন মোটামুটি স্বাভাবিকই, যে আসলাম এয়ারপোর্ট থেকে এখন সব জায়গায় দেখলাম আইন শৃঙ্খলার বাহিনী আছে। পুলিশ বলছে মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় কাজ করছে মোবাইল টিম। মোহাম্মদপুরে চেকপোস্ট চলাকালীন মাদকদ্রব্য জব্দের তথ্যও জানিয়েছে পুলিশ। ছিনতাইকারী অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে এখানে রাতের বেলা কোনো অপরাধে কার্যে লিপ্ত না হয় বা কোনো অপরাধী কোনো অপরাধ কর্মকাণ্ড করে এখান থেকে পালিয়ে যেতে না পারে, সাধারণ জনগণ যাতে নিরাপদে বাড়িতে ঘুমাতে পারে, জনজীবনের যেন স্বস্তি ফিরে আসে, এটার জন্য আমরা এই চেকপোস্টগুলো এখানে কার্যকরী ব্যবস্থা নিয়েছি। অপরাধের মাত্রা কমিয়ে স্বস্তি ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার তাগিদ সাধারণ মানুষের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে গণপদযাত্রা ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এদিকে বনশ্রীতে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়ার দাবি তাদের। রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের এই বাসার সামনেই জুয়েলারি ব্যবসায়ীর পথ রোধ করে এলো পাথারি গুলি করে ও কুপিয়ে 200 ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ছিনিয়ে নেয় মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা। এ ঘটনায় 48 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন ব্যবসায়ী ও এলাকাবাসী। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এটা কোনো পূর্ব পরিকল্পিত কিনা এটা অবশ্যই স্থানীয় মনে করেন না, প্রশাসনকে এটা খতিয়ে দেখা উচিত। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় গণপদযাত্রা। সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশি বাধায় পড়ে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তিও হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফার্মগেটে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। যেটা আমার সংবিধান আমাকে গ্যারান্টি দেয় সেটিও আমাদের ভায়োলেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি দিস গভর্নমেন্ট মিজারেবলি ফেইলড। তারা আমাদেরকে আমাদের বেসিক হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, এটা পূরণ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। তিনি যদি তার কাজে ব্যর্থ হয় তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি কি তাহলে কি এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে এই জায়গায় বসে আছে? যতক্ষণ না আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে আমরা ছাত্র সমাজ মাঠ ছাড়বো না এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হলে বাড্ডা ব্লকেট ও মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিভিল অ্যাপ্রোচ থেকে কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনের সংহতি আছে তার। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবেই, এবং আমরা সিভিল যেই অ্যাপ্রোচ থেকে আমরা চেষ্টা করছি আইন শৃঙ্খলা কীভাবে পরিস্থিতি জনজীবনে যেন গণ আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে আমরা কাজ করছি। একই সাথে সাথে আপনি এটিও জানেন যে গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আমাদের পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে। তো সেই আন্দোলনে আমাদের অবশ্যই সংহতি রয়েছে। সেই জায়গা থেকে আমরা উপদেষ্টার কার্যালয়ের দিকে গিয়েছি।
সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি বিদেশি অনেক শক্তি অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করতে চাচ্ছে দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জনগণের পূর্ণ সমর্থন পেলেও সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার দুর্বলতার পরিচয় দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। জাতীয় নির্বাচন হলেই রাতারাতি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে না জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় জনসেবা বিঘ্নিত হচ্ছে, পাশাপাশি অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। স্বাভাবিকভাবেই যারা এই গণ অভ্যুত্থানের বিপরীতে ছিল তারা তো এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য, অকার্যকর প্রমাণ করার জন্য নানান ধরনের তৎপরতা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় যে বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে। 53 বছরের ইতিহাসে কোনো সরকার এইভাবে দল মত বাম ডান নির্বিশেষে সমর্থন পায় নাই। এটা ঠিক, যদিও এই সরকার সেই সমর্থনটা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছে না। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করারও নির্দেশনা দেন তিনি। সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে নিজেও ফায়ারিংয়ে অংশ নেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে 33 পদাতিক ডিভিশন, দ্বিতীয় স্থান পেয়েছে 7 পদাতিক ডিভিশন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে সেনাবাহিনী। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। এদিকে দায়িত্ব পালনকালে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেন সেনাপ্রধান। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ যোগাতে ফায়ারিংয়ে অংশ নেন সেনাপ্রধান। সময় সংবাদ, সাভার। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার খবরে বিক্ষোভ মিছিল করেছে বুয়েট শিক্ষার্থীরা। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিতের দাবি জানিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই। এদিকে কারা অধিদপ্তর জানিয়েছে পলাতকদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। গেল বছরের 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল ভেঙে পালিয়ে যায় 202 জন কয়েদি। এর মধ্যে একজন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমিও। সোমবার রাতে গণমাধ্যমে আবরার ফাহাদের হত্যাকারী জেল থেকে পালিয়ে যাওয়ার খবরে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বুয়েট শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন, ঘটনার পেছনে জড়িতদেরকে চিহ্নিত করতে হবে। এদিকে কারা অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পলাতক আসামিদের খুঁজে বের করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আবরার হত্যাকারী 22 আসামির মধ্যে 21 জন কারাগারে রয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি আজ। আজহারুল ইসলামের রিভিউ আবেদনটি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার 19 নম্বরে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
পরে এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। আওয়ামী লীগের সময়ে দেয়া রায়কে প্রহসন বলে দাবি করে আসছে তার আইনজীবী ও জামায়াত ইসলামী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সম্প্রতি বিক্ষোভ সমাবেশ করে দলটি। তার মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান এবং জামায়াতের আমির স্বেচ্ছায় গ্রেফতারের কর্মসূচি দিলেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করে দলটি। পিলখানায় দক্ষ সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পিত নাকি বিদ্রোহ জট খোলেনি 16 বছরেও। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রশ্ন সামনে আসলেও মেলেনি তার উত্তর। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, জড়িতদের বিচার ও নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনরা। আমান নবীর প্রতিবেদন। বিয়ে করার পর আমি বুঝি নেই সংসার কেমন। 17 বছর ধরে যে আমার স্বামীর আকাশ স্বামীর দিকে তাকায় আছে, আমার স্বামী কবে বের হয়ে আসবে, আমার দুটা পায়ে কবে বের হয়ে আসবে। 25 ফেব্রুয়ারি 2009 সকাল 9:30 পিলখানার দরবার হলে টানা 33 ঘন্টা চলা তাণ্ডবের শুরুর দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তামান্নার মা নার্গিস ফাতেমা, যিনি ছিলেন বিডিআর হাসপাতালের একজন সেবিকা। পরে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা সুবেদার আব্দুল জলিল, দুই ভাই সিপাহী আল আমিন রাব্বি এবং স্বামী সিপাহী আরাফাত হন কারাবন্দী। সেদিন তামান্নার বিয়ের মাত্র 21তম দিন। তারপর একা একা কেটে গেছে 16টি বছর। নববধূর মেহেদিরাঙ্গা হাতের ভাগ্যরেখা এমনই নির্মম। প্রথমে এই বুকটা এর ডান ছোট্টায় দ্বারাটা 3টা গুলি খেয়েছে। গুলি খাওয়ার পরে আমার আম্মুকে আমরা আজব পাইনি। অপরাধ না করে আমার বাবা জেলে গেছে, জেলে মৃত্যুবরণ করছে। তবুও সর্বশান্ত তামান্নার যেন কোনো অভিযোগ নেই, শুধু ফিরে পেতে চান দুই ভাই আর স্বামী সংসার। খালি আলোর পথে আমি দেখতে চাই, আবার নতুন সংসার করতে চাই। বিনা অপরাধে জেল খাইটা আজকে 17 বছর ধরে কারাগার ভোগ করতেছে। আমার ভাই অসুস্থ, ভাইয়ের চিকিৎসা পাচ্ছি না, আমার হাজবেন্ডও চিকিৎসা পাচ্ছে না। মাসুদের ভেজা চোখে সহোদর সিপাহী মামুনকে ফিরে পাবার অপেক্ষা। মাকে ভাইয়ের কাছে নিতে না পারার আক্ষেপ, ভাইয়ের সংসার না হওয়া, বাবার অসুস্থতা আর গোটা অসহায়ত্বের ক্যানভাস তার জোড়া চোখ। বিস্ফোরক মামলা দিয়ে ওনারে আটকা রাখছিল। 300-এর অধিক আসামি খালাসপ্রাপ্ত ছিল, এর মধ্যে আপনার 178 জন বের হয়েছে। আমার ভাই বের হতে পারে নাই, তখন বাবা স্ট্রোক করছে। 178 জন কোন আইনের প্রক্রিয়ায় বের হয়েছে আর আমার ভাই কোন আইনের প্রক্রিয়ায় ভিতরে রয়েছে এটা আমরা বোধগম্য না। বিডিআর সদস্যদের আইনজীবী জানান, সম্প্রতি আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন পিলখানায় হত্যার শিকার সেনা কর্মকর্তাদের স্বজনরা। তবে আগের ধারাবাহিকতায় 13 মার্চ আদালতের নির্ধারিত তারিখে অনেক আসামির জামিন প্রত্যাশা তার। নতুন কারো নাম যদি আসে তাহলে একটা প্রশ্ন উঠবে যে তাহলে আগের যে বিচারটা সেটার কি হবে, বা যেটা এখন চলমান আছে সেটা কি হবে। যেহেতু সেম ফুটিংয়ে 178 জন জামিনে মুক্তি পেয়েছে, বাকি আসামিরা যাদের জামিন পেন্ডিং আছে তারাও জামিন পাবেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, শুধু জামিন প্রাপ্তি বা নাকচ নয়, প্রভাবমুক্ত থেকে ন্যায় বিচারের স্বার্থে কাজ করছে বিচার বিভাগ। ন্যায় বিচারের কনসেপ্ট এটা অনেক ব্যাপক একটা বিষয়, কাজেই অল্প কথা বলা যাবে না যে জামিন প্রাপ্তিটাই ন্যায় বিচার অথবা জামিন নামঞ্জুরটাই ন্যায় বিচার। আগের সময়কার তুলনায় এখন স্বাধীনভাবে বিচার ব্যবস্থা কার্যকরী আছে এই মুহূর্তে, এখানে সরকারের কোনো প্রভাব নেই। হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বামী সহোদরকে বুকে টেনে নেওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছেন তামান্না মাসুদরা। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। 16 বছর ধরে পিলখানা হত্যাযজ্ঞের বিভীষিকা তাড়িয়ে ফিরছে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারকে। এবছর দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় কিছুটা স্বস্তিতে স্বজনরা। তাদের আশা, এতদিন ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন না হলেও এবার প্রকৃত ঘটনা তুলে ধরবে তদন্ত কমিশন। নুরুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। নেহরিন ফেরদৌসি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী। পুরনো অ্যালবামে স্বামীর সঙ্গে কাটানো স্বর্ণালী সব মুহূর্ত বন্দী, কিন্তু চোখের সামনে স্বামীর নির্মম হত্যার দৃশ্য ভেসে উঠতেই ম্লান হয়ে যায় সবকিছু। উচ্ছৃঙ্খল জওয়ানদের থামাতে ব্যারাকে গিয়েছিলেন তৎকালীন ঢাকা সেক্টর কমান্ডার মুজিব। ব্রাশ ফায়ারে হত্যা করে 3 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয় তাকে। ভাবনায় তার অফিসার, তার দেশ, তার সৈনিকরা। আর 1 মাস পরে উনি রিটায়ার করতেন, যে রিটায়ারমেন্টের শেষ দিনটা উনি ওনার সৈনিকদের সাথে কাটাবেন, সৈনিকদেরকে থামানোর জন্য। ডিজি ভাই নাকি বলেছিলেন
তো ওখান থেকে ওকে মেরে 3 তলা থেকে ফেলে দেয়। আরেক শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেন, র্যাবের পোস্টিং ছিল তার। বিডিআরে থাকতে বীরত্বপূর্ণ কাজের জন্য পদক আনতে গিয়েছিলেন পিলখানায়, আর ফেরা হয়নি। মোবাইল অন করছিল, কিন্তু আমি গুলির শব্দ পাইছি, কিন্তু আমি তো বুঝি নাই যে এটা আমার হাজব্যান্ড মারা যাচ্ছে বা আমার হাজব্যান্ডকে কিছু করতেছে, আমি তো আর বুঝতে পারিনি। একটা মানুষের তো একটা গুলি যথেষ্ট, এতগুলো গুলি, ওকে তো 8টা গুলি করছে, আবার বেয়োনেট দিয়ে খোঁচানো। এই জিনিসগুলো তো আমরা ভুলবো না, যতই হোক এগুলো তো ভোলা যায় না। উত্তেজিত জওয়ানদের রুখতে একাই ছুটে যান বিডিআরের সুবেদার মেজর নুরুল ইসলাম। মৃত্যু নিশ্চিত জেনেও চালিয়ে যান লড়াই। তার বীরত্বের জন্য রাষ্ট্রীয় পদকে ভূষিত করার দাবি পরিবারের। আমার বাবার এই আত্মত্যাগের কারণে সরকার কিন্তু আমার বাবাকে 2010 সালে শহীদ ঘোষণা করে। তো আজকের এই দিনে আমার বাবার যে এত বড় একটি অবদান, আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমার বাবাকে যেন বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করে। শহীদ সেনা পরিবারের জন্য স্বস্তি হয়ে এসেছে এবছর হত্যাযজ্ঞের দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা। শহীদ সেনা অ্যাসোসিয়েশনের প্রত্যাশা, পিলখানা ট্র্যাজেডির রহস্য উন্মোচন করবে নতুন কমিশন। আমরা চাই এটা সঠিক বিচার জানি হয়, এবং এর পিছনে ইন্ধনদাতা যারা ছিল তাদের নামটা জানি আসে। কোনো চাপের মুখে এবারও যেন আর ন্যায় বিচার বঞ্চিত না হতে হয় সংশ্লিষ্টদের প্রতি, সে আহ্বান শহীদ সেনা পরিবারের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারতকেও ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। সম্পর্ক ঠিক করা দুপক্ষেরই বিষয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। এদিকে যুক্তরাষ্ট্র থেকে $29 মিলিয়ন দেশে আসার বিষয়টি আলোচনায় আসলেও এ ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই স্পষ্ট হয়ে ওঠে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের পর আবারও আলোচনায় দুই প্রতিবেশীর বৈরিতা। বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভারত বিদ্বেষী বক্তব্য দিয়েছেন অভিযোগ এনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকে ঠিক করতে হবে। জবাবে এস জয়শঙ্করকে একই কথা ফিরিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও ভারতের আতিথেয়তায় থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার নানা মন্তব্যের সমালোচনা করেন উপদেষ্টা। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়। গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। সম্প্রতি একাধিক বক্তব্যে বাংলাদেশে রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে $29 মিলিয়ন পাঠানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ সংক্রান্ত কোনো তথ্য এনজিও ব্যুরোতে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। 29 মিলিয়ন সম্বন্ধে আমাকে এখন যদি আপনারা কিছু জিজ্ঞেস না করেন তাহলে ভালো। আপনারাও খুব বেশি তথ্য জানেন না এই সম্বন্ধে, আমি তার থেকেও কম জানি। আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো তারা কিন্তু বলেছে যে এরকম কোনো এন্ট্রি তাদের নাই। এছাড়াও নাগরিকত্ব পাওয়ার লোভে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ নিতে দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। চিঠি লিখতে পারি রাশিয়ানদের কাছে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার। 1 মার্চ থেকে আইটিসি প্রতিষ্ঠানের আমদানি করা ব্যান্ডউইথ 50% বেশি কিনতে পারবে না আইআইজি অপারেটররা। সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে এই নির্দেশনা দিয়েছে বিটিআরসি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে বছরে প্রায় 60 কোটি টাকা সাশ্রয় হবে। বিপরীতে বাড়বে সাবমেরিন কেবলের ব্যবসা। শুভ খানের রিপোর্ট। তথ্য বিনোদন থেকে শুরু করে পড়াশোনা কিংবা কেনাকাটা, দেশে প্রতিদিন নানা কাজে 6800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং 6টি আইটিসি প্রতিষ্ঠান থেকে কেনে আইআইজি অপারেটররা। এরপর আইএসপি হয়ে গ্রাহকের কাছে পৌঁছায় ইন্টারনেট সেবা। বর্তমানে দৈনিক চাহিদার মাত্র 40% ব্যান্ডউইথ যোগান দিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি 60% ব্যান্ডউইথ আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি হয়। আইআইজি অপারেটররা বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারত তাদের ভূখণ্ডে সিডিএন সার্ভার স্থাপন করায় এখন আইটিসি কেবলের মাধ্যমে দ্রুত ট্রাফিক সরবরাহ করছে। আবার সাবমেরিন কেবলের প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ কিনতে খরচ যেখানে 220 টাকা, সেখানে ভারতীয় ব্যান্ডউইথে খরচ প্রায় 100 টাকা। এ কারণে সাবমেরিন কেবলের
প্রায় 4400 জিবিপিএস ব্যান্ডউইথ পড়ে আছে। অথচ ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে বছরে প্রায় $4 কোটি বা বর্তমান রেটে 488 কোটি টাকা খরচ করছে বাংলাদেশ। এ অবস্থায় সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে ব্যান্ডউইথ আমদানির সীমা 50% বেঁধে দিয়েছে বিটিআরসি। এতে বছরে প্রায় $60 কোটি টাকা সাশ্রয় হবে। সরকারি সিদ্ধান্ত নিয়ে আপত্তি না তুললেও সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম কমাতে বলছেন আইআইজি অপারেটররা। 50% ব্যান্ডউইথ সাবমেরিন থেকে নিতে হবে, তার মানে প্রত্যেকের আইআইজি লেয়ারে কস্ট অফ প্রোডাক্ট 10% 20% মতন বাড়বে। ব্যান্ডউইথ বিক্রি বাড়লে দামও কমানো হবে বলে জানালেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। 100 জিবিপিএস নিলে আমরা 30 জিবিপিএস ফ্রি দিচ্ছি, মিনিমাম 30% ডিসকাউন্ট তো এই ডিসেম্বর থেকে দিয়েছি। এখন যদি আমাদের ব্যান্ডউইথের ইউসেজ বাড়ে তাহলে আমরা ফার্দার রিডাকশনের কথা চিন্তা করছি। বিটিআরসির সিদ্ধান্তের বিষয়ে দুটি শীর্ষ আইটিসি অপারেটরের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিতভাবে একের পর এক যানবাহন ল্যান্ডিং পয়েন্ট তৈরি হওয়ায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকার যানজট অসহনীয় হয়ে উঠেছে। একে তো টানেল, আউটার রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং শাহ আমানত বিমানবন্দরের সংযোগ সড়কের হাজার হাজার গাড়ির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। তার সঙ্গে যুক্ত হচ্ছে পতেঙ্গা সৈকতের লাখ লাখ পর্যটক। এ অবস্থায় এবার যানজট নিরসনে 270 কোটি টাকার নতুন প্রকল্প নিয়েছে সিডিএ। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গায় টানেলের ঠিক সামনে নতুন একটি ফ্লাইওভার সহ একাধিক বাইপাস সড়ক নির্মাণের 270 কোটি টাকার যে প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়েছে তা নেওয়ার কথা ছিল টানেল নির্মাণের আগেই, কিন্তু ভিন্ন এক পরিস্থিতিতে 1 বছর পরে এসে এই প্রকল্প নিতে বাধ্য হয়েছে সিডিএ। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, অসহনীয় যানজট, গাড়ির ফাঁক দিয়ে মানুষকে রাস্তা পারাপার হতে হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে নামা গাড়ি যাওয়ার পথ না পেয়ে যানজট সৃষ্টি করছে। অন্যদিকে আউটার রিং রোড হয়ে আসছে বন্দর কেন্দ্রিক ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনারবাহী লরির মতো লং ভেহিকেল। শাহ আমানত বিমানবন্দরগামী যাত্রীদের ব্যক্তিগত যানবাহন যেমন রয়েছে তেমনি রয়েছে টানেলের যানবাহন। গাড়ি এবং মানুষ একসাথে চলাচল করে, যা অত্যন্ত হলো ভোগান্তিকর, পাশাপাশি ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক দিনের যানজটে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা আটকে থাকতে হলো শুক্র, শনি কিংবা সরকারি বন্ধের দিনগুলোতে যানজটের কবলে পড়ে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। টানেল কিংবা এলিভেটেড এক্সপ্রেস হওয়ার আগেই এই এলাকার যানজট নিরসনের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার মুখে তা হয়ে ওঠেনি। টানেল হওয়ার আগে এই পরিকল্পনাগুলো করা, এত বিশদভাবে পরিকল্পনাগুলো করা হয় নাই। আসলে তখন ধরেন রিং রোডও বাস্তবায়িত হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েও এগুলো আসছে 2017 সালের পরে। নতুন এই প্রকল্পের আওতায় ঠিক টানেলের সামনের অংশে গাড়ি অতিক্রম করে যেতে ব্যবহৃত হবে নতুন ফ্লাইওভার। একই সঙ্গে সম্প্রসারণ করা হচ্ছে বিদ্যমান সড়কগুলো। বিমানবন্দরগামী যাত্রীরা যানজট এড়িয়ে সহজে এই সড়ক অতিক্রম করে যেতে পারবে। এয়ারপোর্ট থেকে রিং রোডে যাওয়ার জন্য 2 লেন বিশিষ্ট 1100 মিটার একটা ফ্লাইওভার থাকতেছে এবং এক্সিস্টিং যে রোডগুলো আছে, যেমন এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে 4 লেন বর্তমানে রোড আছে, সেটা 6 লেন উন্নতিকরণ করা হচ্ছে। চলতি বছরে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা। 11,000 কোটি টাকার টানেল হয়ে গেছে, উদ্বোধন হয়েছে 3,500 কোটি টাকার ফ্লাইওভার। পাশে রয়েছে বিমানবন্দর, লিং রোড এবং পতেঙ্গা সমুদ্র সৈকত। বিশাল এই অঞ্চলকে ঘিরে প্রতিদিন লাখ লাখ মানুষ যেমন আসছে হাজার হাজার গাড়ি। এই গাড়িকে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা হয়নি। অবশেষে 270 কোটি টাকার এক নতুন প্রকল্প। এই প্রকল্প কতটা কাজে আসে সেটি এখন দেখার বিষয়। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে দেশের মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েন সেবা নিতে যাওয়া রোগীরা। বিক্ষোভকারীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন।
MBBS ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও BCS পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের। সোমবার সকালে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট সহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেন ইন্টার্নরা। জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবরে স্মারকলিপি দেন তারা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। অনতিবিলম্বে ম্যাটস DMF যারা আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। MBBS BDS ছাড়া কারোর নামের পূর্বে ডক্টর বসবে না, কোনোভাবেই না। যতদিন না এই দাবি মানা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতিও পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। ভোগান্তি হচ্ছে, তারপরে ইন্টার্নি ডাক্তার ওনারা থাকলে সবসময় তো রোগীর দেখাশোনা করতে পারে। তারা কাজে ফেরুক, এটা আমরা চাই, তাহলে আমাদের চিকিৎসা ভালো হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো থেকে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর সেবা পেতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। অনেক ক্ষেত্রে হতে হচ্ছে হয়রানিও। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে জন্ম নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশান সনদ পেতে। যদিও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন নাগরিক সেবা নিশ্চিতে তারা কাজ করছেন। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুর রহমান ছেলের জন্মসনদ নিতে 1 মাস ধরে ঘুরছেন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে, কিন্তু নানা জটিলতায় নিতে পারছেন না জন্মসনদ। ক্ষোভের সঙ্গে জানালেন ভোগান্তির পাশাপাশি সময় ও অর্থ অপচয়ের কথা। ফজলুর রহমানের মতো সিটি কর্পোরেশনে জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশান সার্টিফিকেট সহ নানা সেবা নিতে আসা নাগরিকদের অভিযোগও একই। আমার ছোট ছেলের জন্য আর্থিক নিবন্ধন করার জন্য আমাকে বলতেছে ডিসি অফিসে কাজ আটকা পড়িয়ে দোকান থেকে ছাড়বে, তারপরে এনার কাজটা করতে পারবে। একটু হয়রানি, আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা হইতো না। এত গেল রংপুর সিটি কর্পোরেশনের অবস্থা। একই হাল বিভিন্ন পৌরসভারও। সনদের পাশাপাশি ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। অভিযোগ করেন নানা অজুহাতে কাজ আটকে রাখা হচ্ছে। এখানে আসি দেখতেছি যে কাউন্সিলর সাহেব নাই, নাম্বার দিল, এখানে পূরণ করতে হবে, তারপর ওনার সাথে যোগাযোগ করতে হবে। বিভিন্ন ধরনের জনগণ আসতেছে, সেবা পাচ্ছে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্ভোগ নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। এই জায়গা থেকে স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে, আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি নাগরিকদের সেবা নিশ্চিতে তারা সবসময় আন্তরিক। প্রথমের দিকে যেমন হয়রানিটা ছিল, এখন সেটা থেকে অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আমরা চেষ্টা করছি আসলে। মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার এসব নাগরিক সেবা নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের। তবে অধিকাংশ ক্ষেত্রে কর্মকর্তাদের জনসম্পৃক্ততা না থাকায় দীর্ঘ সময়ে নাগরিক দুর্ভোগ কমানো সম্ভব হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মেঘমল্লার সিনেমার নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাতে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পরিবার জানিয়েছে দীর্ঘদিন যাবৎ লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। গত মাস থেকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 2014 সালে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার নির্মাণ করেন অঞ্জন। প্রথম ছবিতে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। রংপুর অঞ্চলে কোনোভাবেই কমছে না তামাকের আগ্রাসন। গত বছর থেকে এবছর উৎপাদন বেড়েছে 44%। অন্য ফসল চাষে ব্যয় বেড়ে যাওয়ায় তামাক চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। একই সঙ্গে তামাকজাত কোম্পানিগুলো নানা ধরনের প্রণোদনার পাশাপাশি দাম ভালো পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি জেনেও তামাক চাষ করছেন এই অঞ্চলের চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। দিগন্ত জুড়ে শুধু তামাকের আবাদ, কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর এই ফসল রংপুর অঞ্চলে 2024 সালে 13,349 হেক্টর জমিতে উৎপাদন হলেও এবছর তা 44% বেড়ে উৎপাদন হয়েছে 19,250 হেক্টর জমিতে।
অন্য ফসলের থেকে বেশি টাকা লাভের আশায় জমির ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি জেনেও তামাক চাষে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। আমন ধানে দুন প্রতি ৩,০০০ টাকা লাভ হয়, আর এরিতে ২,০০০ টাকা লাভ হবে। ধান টান যে লাগাই বা আলু লাগাই, এটা তো আমরা ন্যায্য রেট পাই না। দেখা গেলো আমরা যে রেটটা পাই আমাদের এটা দিয়ে মোকা পোষায় না। কৃষকরা বলছেন বিকল্প ফসল চাষে বীজ, সার, সেচ সহ উৎপাদন খরচ যেমন বেড়েছে, তেমনি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বেড়েছে অনিশ্চয়তা। অন্যদিকে বিভিন্ন তামাকজাত কোম্পানির প্রলোভনে ক্ষতি থাকা সত্ত্বেও তামাক চাষে ঝুঁকছেন তারা। আলুর বীজের দাম বেশি, আর আলু বিক্রি করতে গেলেও আলুর দাম কম পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা তামাক গাছি, তামাকে কম খরচে বেশি লাভ। কোম্পানির বীজ দিতেছে, এই কারণে কোম্পানির গাড়া, না হলে তো আলু গাড়তাম। সংশ্লিষ্টরা বলছেন তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও তামাক চাষী কৃষকদের নিরুৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপুল পরিমাণে কৃষক ভাইদেরকে তো প্রণোদনা দেওয়া হচ্ছে রবি ফসল চাষের জন্য। আরও বেশি উদ্যোগী হয়ে আরও বেশি কার্যকরী ব্যবস্থা প্রচারণা আমরা চালাবো, যাতে করে কৃষক নিরুৎসাহিত হয় এবং তামাকের জমিগুলোতে রবি শস্যের চাষ করে খাদ্য নিরাপত্তায় তারা ভূমিকা রাখতে পারে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর পাশাপাশি তামাকের ক্ষতিকর দিক নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে কমানো সম্ভব তামাকের উৎপাদন, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি এলাকায় গড়ে উঠেছে ২ শতাধিক অবৈধ ইটভাটা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাটাগুলো চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করায় জনমনের সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। পরিবেশ দূষণের পাশাপাশি ফসলি জমির প্রাণ উর্বর মাটি পোড়ানো হচ্ছে এসব ইটভাটায়। এতে দিন দিন কমে যাচ্ছে জেলার আবাদি জমির পরিমাণ। এতে একদিকে যেমন বিপর্যয় ঘটছে পরিবেশের, অন্যদিকে হুমকির মুখে পড়ছে জেলার খাদ্য নিরাপত্তা। বিস্তারিত বিপ্লব ইসলামের রিপোর্টে। ইটভাটা স্থাপন আইন অনুযায়ী আবাসিক এলাকা, কৃষি জমি, বিশেষ কোনো স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা তৈরির নিয়ম না থাকলেও আইনের তোয়াক্কা না করে গাইবান্ধায় চলছে ২ শতাধিক ইটভাটা। বিশেষ প্রতিষ্ঠান, হাটবাজার ও আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটার ধুলাবালু ও কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। খরচ ক্ষমতা হারাতে বসেছে গাছপালা, উৎপাদন কমে যাচ্ছে ধান সহ বিভিন্ন ফসলের। এদিকে এসব অবৈধ ইটভাটার মাটির যোগান দিতে টপসয়েল কেটে নেয় জমিগুলো অনাবাদী হয়ে পড়ছে। অন্যদিকে ড্রাম ট্রাক, ট্রাক্টর ও টলি দিয়ে ইটভাটার ইট ও মাটি আনা নেয় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। আবার অনেক ইটভাটায় পোড়ানো হচ্ছে গাছ। ২-১টিতে জরিমানা ছাড়া দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ স্থানীয়দের। ইটভাটা ধুলে টুলে হাবি যায়, ইত্যাদি ধুমে লাগে, কারণ ফসলের ক্ষতি আসে। ইটভাটা যে ইট পড়তেছে না, ওটা ধোয়ার কারণে গাছপালা, তারপরে ফসল, এগুলো অনেক ক্ষতি হচ্ছে। এটি আমরা চাই হয় গ্যাস দিয়ে পুরুক, না হলে ভাটা বন্ধ করতে হবে। অনুমোদনহীন ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের। আমরা পরিবেশ অধিদপ্তর থেকে ব্যবস্থা নিতে পারি, তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে আদালতে মামলা করতে পারি, কিংবা আমরা সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখায় জানাতে পারি। সেখান থেকে যদি আমাদের ম্যাজিস্ট্রেট প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট তাদের মাধ্যমে পরিচালনা অব্যাহত করতে পারি। অনেক অবৈধ ইটভাটা রয়েছে, এটা আমি অস্বীকার করব না। এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জেলায় ২ শতাধিক ইটভাটার মধ্যে অনুমোদন আছে মাত্র ১৬টির। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুরের ঐতিহ্যবাহী শালমারা নদী শ্রেণী পরিবর্তন করে বদ্ধ জলাশয় দেখিয়ে প্রভাবশালীদের ইজারা দেওয়ার অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে। এতে নদীর পানি ব্যবহারের পাশাপাশি মাছ শিকার করতে পারছেন না জেলে, কৃষক সহ এলাকাবাসী। নদীটির ইজারা বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ দিয়েছে পরিবেশবাদী সংগঠন। সত্যতা পেলে চুক্তি বাতিলের আশ্বাস জেলা প্রশাসকের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। ২০২২ সালের ২৭ জুন রংপুরের মিঠাপুকুর উপজেলার শালমারা নদী দখলমুক্ত উৎসব হয়েছিল। সেই সময় শালমারাকে প্রবহমান নদী হিসেবে উল্লেখ করে ৬ ব্যক্তির নামে দেয়া বন্দোবস্ত বাতিল করে জেলা প্রশাসন। কিন্তু সম্প্রতি প্রবাহমান এই নদীকে বদ্ধ জলাশয় দেখিয়ে জয়রামপুর আনোয়ার ও সিঙ্গিগুড়া মৌজায় ৩৯ একর ৪০ শতক, বড় হজরতপুরে ৪ একর ২০ শতক,
এবং ভাংনি ইউনিয়নে 11 একর 64 শতক জমি ইজারা দিয়েছে প্রশাসন। এতে ক্ষুব্ধ জেলে ও এলাকাবাসী। নদীর উপর যারা নির্ভর, এই ইজারা দেওয়ার পর থেকে তারা মানে অনেক কষ্টের মধ্যে আছে। তাদের জীবন জীবিকা নির্বাহ করার যে একটা স্থান, সেই স্থানটা বন্ধ হয়ে যাচ্ছে। অভাব পড়লে আমরা বিক্রি করিও চাল কিনে আনি খাইতাম, এখন সেটা আর হয় না, এখন মাছ মারতে দেয় না আমাদেরকে। শ্রেণী পরিবর্তনের এমন সিদ্ধান্ত নদী রক্ষার পরিপন্থী বলছেন অধিকার কর্মীরা। যেই ডিসি ইউনো এবং এসিল্যান্ড এই নদী শ্রেণী পরিবর্তন করে বেআইনিভাবে ইজারা দিয়েছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। তবে সত্যতা পেলে চুক্তি বাতিলের আশ্বাস জেলা প্রশাসকের। ইতিহাস দেখব যে শালমারা এটি আসলে কি ছিল। যদি নদী হয়ে থাকে অবশ্যই সেটা, যেহেতু জলমহল নীতিমালাতে নদী ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। প্রবাহমান এই শালমারা নদীটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘাগট নদে উৎপন্ন হয়ে 22.5 কিলোমিটার অতিক্রম করে 17টি মৌজার বুক চেড়ে ভাংনি ইউনিয়নের কাফরিকাল নদের সাথে মিলিত হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। জলাবদ্ধতা নিরসনে এবার খালের মাটি উত্তোলন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার সকালে নগরীর চাঁদগাঁও ওয়াবদা অফিসের সামনে ডোম খালের মাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। এ সময় এক্সকেভেটর দিয়ে তোলা হয় মাটি। খালের ওপনা ময়লা আবর্জনা ও গৃহস্থালির নানা জিনিসপত্র ফেলায় নগরবাসীকে সচেতন করেন মেয়র। জলাবদ্ধতা প্রকল্পের আওতায় 36টি খাল সংস্কার হচ্ছে, ফলে জলাবদ্ধতা নিরসনে বাকি 21টি খালের খনন ও মাটি উত্তোলন করছে সিটি কর্পোরেশন। প্লাস্টিক, পলিথিন, ল্যাম্প, তোষক এই খালের মধ্যে না ফেলে এবং যে কোনো জায়গায় ময়লা আবর্জনা না ফেলে, কারণ এই প্লাস্টিক, পলিথিন এবং ককশিট এগুলো কোনোদিন পানিতে মিশে না, এগুলো পচনশীল না, কাজে যুগ যুগ ধরে এগুলো থেকে যাবে এবং জলাবদ্ধতার মূল কারণ হিসেবে দাঁড়াবে। কাজে আপনারা প্রতিটা জনকে, প্রতিটা দোকানের সামনে প্রয়োজনে আমাদের বিলগুলো দেবেন। গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন 5 জন। সোমবার রাত 10টার দিকে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতার, শাস্তি এবং সদর থানা ওসির প্রত্যাহারের দাবিতে হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে থানায় সেনাবাহিনী সহ পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কেন কি ঘটনা এই বিস্তারিত আমরা জেনে পরবর্তী প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেব। সেনাবাহিনীর সদস্যরা আছে আমাদের, তারপরে পুলিশ সদস্য আমি বলে দিব, তারা ব্যবস্থা নেবে। নোয়াখালী সদর উপজেলার জালিয়াল গ্রামে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার ও তারেক নামের একজনকে আটক করেছে। পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশকারী ব্যক্তি তাসলিমাকে হত্যা করেছে। সোমবার রাত 8:30টায় নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরের জালিয়াল গ্রামে আলী আহমদ ছাপরাশির বাড়িতে তাসলিমা বেগম রোজি নামে এক নারীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত তাসলিমা নোয়াখালী পৌরসভা 5 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মা। নিহতের স্বামী ওবায়দুল হক জানান, রাত 8:30টায় তাসলিমাকে নিজ ঘরে গুরুতর জখম অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে জিয়াউল হক ইনু জানান, তার মায়ের সঙ্গে কারো বিরোধ ছিল না। বাড়ির পাশে যারা ছিল ওরা চিৎকার শুনে ওনাকে দেখতে গেছে, দেখে যে উনি নিচে পড়ে আছে, রক্তগুলা পেশে যাইতেছে। পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশকারী ব্যক্তি তাসলিমাকে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। প্রধানতম যে সন্দেহভাজন ব্যক্তি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা এখন জিজ্ঞাসাবাদ করব এবং পরবর্তী যে আইনগত ব্যবস্থা রয়েছে সেই আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। পুলিশের একাধিক টিম সহ ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনীও। সময় সংবাদ, নোয়াখালী। মুন্সিগঞ্জের মীর কাদিমে মাছে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগ ক্রেতাদের। অবাধে চিংড়িতে জেলি আর শিং মাছে মেশানো হচ্ছে কাপড়ের রং, তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে জেলায় ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম, উল্টো একদিনের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়ে 1 কেজি ওজনে ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়।
কাকডাকা ভোরে রূপালী ইলিশের টানে ধলেশ্বরী তীরে ক্রেতাদের সমাগম। মুন্সিগঞ্জের মীরকাদিম হাটে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম, উল্টো একদিনের ব্যবধানে 100 টাকা বেড়ে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। হঠাৎ ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। ইলিশের দাম তো আকাশ ছোঁয়া, বড় ইলিশ 2500 টাকা কেজি, আর তো গরিব মানুষের মানে স্বপ্নের মতো। আমরা দিন কামাই দিন খাই, ওই হিসাবে আমরা বাজার আসা যেটুকু ভালো মাছ কিনুম এই ক্ষমতা আমাদের হয় না। জেলায় প্রতি বছর ইলিশ উৎপাদন হয় প্রায় 1000 মেট্রিক টন। হাটে ইলিশ ছাড়াও রুই, কাতল, শোল, কই, শিং, আইর, বোয়াল সহ পাওয়া যাচ্ছে নানা প্রজাতির মাছ। রমজান মাসে তো মাসে একবার বাজার করব, তো এলে 1 টাকাটা 3 টাকা দাম রাখে। লোকজন বেশি, মাছ তো কম, দাম বেশি। কারো দিকে সিন্ডিকেট তৈরি করছে, সিন্ডিকেটের জন্য যেটা কিনতে যায় ওইটা দাম বেশি। এদিকে ক্রেতাদের অভিযোগ, অবাধে চিংড়িতে জেলি আর শিং মাছে কাপড়ের রং মেশানো হচ্ছে। বিষয়টি স্বীকারও করে আড়ত সমিতি। ইসা মাছের জেলি হলো আপনার ঘাটে যত ইসা মাছ আয়ে আমাকে নদীর মাছ ছাড়া প্রত্যেকটা মাছের মধ্যে জেলি আছে। কয়েকদিন আগে প্রশাসন, ফিশারি সবাই এসে জেলি চেক করে মাছ সিজ করে লয়ে গেছে, তারপরও আপনার বন্ধ হয় নাই। নদী বেষ্টিত এই জেলায় প্রতি বছর 31,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয় বলে জানায় মৎস্য বিভাগ। সড়ক ও নৌপথে দেশের অন্তত 15 জেলা থেকে মাছ আসে এই হাটে, আর প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কাকডাকা ভোর থেকে জমে ওঠে ঢাকা জেলার বৃহত্তর মাছের পাইকারি বাজার। সাভারের আশুলিয়া বাইপালে দেশি মাছসহ নানা মাছের দরদাম জানাতে সেখানে রয়েছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলার সবচেয়ে বৃহত্তর যে পাইকারি মাছের আড়ত রয়েছে, সেই পাইকারি মাছের যে আড়ত বাইপালে বৃহত্তর পাইকারি মাছের আড়তে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এসে কিন্তু মাছের দামের হেরফের রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত দেশি বিদেশি পুকুরের এবং বিভিন্ন চাষের মাছের দাম কিছুটা কম থাকলেও কিন্তু আপনার নদীর মাছগুলোর দাম অত্যাধিক বেড়েছে এবং ইলিশ মাছের দাম কিন্তু হাতের নাগালের বাইরে রয়েছে। আমরা এখানে যে যারা পাইকার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, আড়তদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, ছোট ছোট যে পাইকার রয়েছে তাদের সাথে কথা বলেছি। এখানে দাম নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিভিন্ন মাছের দর দাম, অর্থাৎ ঢাকা জেলার যে মৎস্য আড়ত রয়েছে পাইপালের পাইকারি আড়ত, সেখানে রুই মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 থেকে 350 টাকা। একটু বলে রাখতে চাই, ছোট বড় আকারের হিসাবে কিন্তু এই মাছের দাম নির্ধারণ হয়ে থাকে। কাতল মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 450 টাকা, ছোট বড় আকারের রয়েছে। সিলভার বিক্রি হচ্ছে 100 থেকে 180 টাকা। কালাবাউল যাকে বলা হয় সেটি বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকায়। বাটা মাছ বিক্রি হচ্ছে 120 থেকে 250 টাকায়। মৃগেল মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। তেলাপিয়া যেটি সাধারণ মানুষের খাবার, সে তেলাপিয়া বিক্রি হচ্ছে মূলত 140 থেকে 250 টাকা কেজি দরে। আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন সেটি বিদেশ থেকে আমদানিকৃত একটি মাছ এবং অনেক বড় আকৃতির মাছ। এটি একটি সামুদ্রিক মাছ। এই সামুদ্রিক মাছটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। আপনারা এই যে মাছটি দেখতে পাচ্ছেন সেটি মূলত বার্মা থেকে আমদানিকৃত একটি মাছ এবং অনেক বড় আকৃতির মাছ, সেটি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। একই সাথে অন্যান্য মাছের কথা যদি আমি বলতে যাই তাহলে রুই, কাতল সহ বিভিন্ন এই মাছটি মূলত কাতল মাছ, এটি বিক্রি হচ্ছে ওনারা বলছেন যে 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 140 থেকে 250 টাকা কেজি, কই বিক্রি হচ্ছে 200 থেকে 260 টাকা কেজি দরে। মাগুর মাছ, দেশীয় মাছ, যেটি বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকা কেজি দরে। মলা ঢেলা যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা কেজি দরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি সামুদ্রিক মাছ, যে মাছটি মূলত 400 থেকে 450 টাকা কেজি দরে। এই মাছটির ওজন হবে প্রায় 20 থেকে 25 কেজি বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা পাবদা মাছের কথা জানতে পেরেছি। পাবদা মাছ 230 টাকা থেকে 350 টাকা কেজি দরে। ফলি মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 350 টাকা কেজি। শৈল মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 900 টাকা কেজি দরে। টাকি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি। রুই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা কেজি দরে। কারফিউ বিক্রি হচ্ছে 400 থেকে 280 টাকা দরে। তবে এই যে মাছগুলি বিক্রি হচ্ছে যেগুলো হচ্ছে ইলিশ মাছের দামটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, ছোট আকৃতির যে মাছ সেগুলো বিক্রি হচ্ছে 1400 টাকা কেজি দরে, অথচ 1 কেজির উপরে মাছ বিক্রি হচ্ছে 3000 টাকা কেজি দরে। আমরা মূলত এখানে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। বর্তমানে পাইকাররা বলছেন বাইপালের এই আড়তে, ঢাকা জেলার বৃহত্তর মৎস্য আড়তে মূলত মাছের দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের চাইতে আমার কাছে
বাইপেলের এই পাইকারি মৎস্য আড়ত থেকে এই মাসের শেষে এসে মাছের দরদার সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভারে। 8 বছর ধরে ঝুলে পড়ে আছে সেতু, তাই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ। দিনাজপুরে খানসামা উপজেলার ভুল্লি নদীর সেতু ভেঙে পড়ায় বাঁশের সাঁকোই একমাত্র ভরসা স্থানীয়দের। তাদের অভিযোগ, সাঁকো থেকে পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটলেও সেতু নির্মাণে নেই কোনো উদ্যোগ। আর কর্তৃপক্ষের দায়সারা জবাব, মন্ত্রণালয়ের মূল্যায়নপত্র অনুমোদন হলেই শুরু হবে সেতুর কাজ। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে বিস্তারিত। নদীর উপরে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সেতু, আর পাশেই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ। ভুলি নদীর উপরে 160 ফুট দৈর্ঘ্যের এই সেতুটি 2017 সালে বন্যায় ভেঙে যায়। এতে নীলফামারী সদর উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিনাজপুরের খানসামা উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নবাসীর। এরপর থেকে প্রতি বছর এলাকাবাসী ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করে আসছে। কেউ হেঁটে, আবার কেউ ভ্যান, ইজি বাইক ও মোটরসাইকেল নিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাচ্চা কাচ্চা নিয়ে যখন আসি অনেক রিস্ক হয়, আমাদের সবার যাতায়াত করতে অনেক কষ্ট হয়। ধান নিয়ে এই ব্রিজের এখানে কয়েকবার ভাঙ্গে এখানে একটা ছেলে মারাও গেছে। রুগী নিয়ে কোনোতে যাওয়া যায় না, ডাক্তার গাড়ি এসে না, নেওয়া যায় না, একটা বাড়িতে আগুন গেলে ফায়ার সার্ভিস যেতে পারে না। অনেক সময় অনেক ছাত্র পড়ে যায়, আহত হয়। সাগর দিতে যেতে আমাদের ভয় লাগে। স্বপ্নের ব্রিজ আর স্বপ্নেই রইল, ব্রিজটা হইল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই বিষয়ে এলজিইডিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে চিঠি দেওয়া হয়েছে। আর টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর মন্ত্রণালয়ে মূল্যায়নপত্র অনুমোদন হলেই সেতুর কাজ শুরু হবে বলে জানায় এলজিইডি। যত তাড়াতাড়ি প্রক্রিয়া কার্যক্রম শুরু করা যায় সেই বিষয়ে এলজিইডিকে চিঠি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং অলরেডি আমরা টেন্ডার করছি, টেন্ডার করার পরে মূল্যায়ন করা হয়েছে এবং মূল্যায়ন মূল্যায়ন রিপোর্ট পাঠানো হয়েছে এবং ঢাকা থেকে মূল্যায়ন রিপোর্ট চলে আসলে হয়তো 1-1.5 মাসের মধ্যে আমরা কাজ শুরু করব। প্রতিদিন 15 থেকে 20 হাজার মানুষ যাতায়াত করে নরবরে এই বাঁশের সাঁকো দিয়ে। সময় সংবাদ, দিনাজপুর। অফিস দখল ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সোমবার রাজধানীর পুরানা পল্টনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ সহ কমিটির অন্যান্য সদস্যরা। এ সময় তারা দাবি জানায়, গেল 12 এবং 17 ফেব্রুয়ারি সমিতির কার্যালয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে হবে। এছাড়া বাংলাদেশ অর্থনীতি সমিতিকে তার পূর্বের ভূমিকায় ফিরিয়ে নেয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির সব কার্যক্রমকে সহযোগিতার আহ্বান জানানো হয়। যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল 2 মোটরসাইকেল আরোহীর। সোমবার বিকেলে অভয়নগর থেকে আলী মল্লিকের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে খুলনার ফুলতলা যাচ্ছিলেন জিহাদ হোসেন। পথে বারান্দি বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ছিটকে পড়ে আহত হন আলী ও জিহাদ। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় খুলনা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজনই। গাইবান্ধায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার রাতে প্রথমে জেলা শহরের 1 নম্বর রেলগেট এলাকা থেকে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানাকে এবং পরে হাসপাতাল রোড এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি খন্দকার তানভীর আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত 2 জনই বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। ময়মনসিংহ চালককে আহত করে পণ্যবাহী ট্রাক লুটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 ডাকাতকে। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া পণ্য। পুলিশ জানায়, গত 22 ও 23 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনায় আলাদা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ডাকাতদের। পুলিশ আরও জানায়, গ্রেফতার করা হয়েছে ডাকাতি হওয়া পণ্য কেনায় জড়িত আরও একজনকেও। গত 30 জানুয়ারি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রায়মণি এলাকায় প্রায় 15 টন রড বোঝাই একটি ট্রাককে থামায় ডাকাত দল। পরে কুপিয়ে জখম করে চালককে। পরে সেই ট্রাক থেকে প্রায় 1.5 টন রড লুট করে ডাকাত দল। তাদের মোটিভটা হলো খালি ট্রাক দিয়ে পণ্যবাহী ট্রাক তারা গতিরোধ করে, এই পণ্যবাহী ট্রাক তারা ডাকাতি করে, লুণ্ঠন করে, এমন তথ্য আমাদেরকে জানাইছে। আমরা বাকিটা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পূর্বে কোনো ঘটনায় তারা সম্পৃক্ত আছে কিনা, পূর্বে কোনো ডাকাতির ঘটনায় তারা সম্পৃক্ত কিনা
তাদের কোনো ইনভলভমেন্ট আছে কিনা এটা আমরা খতিয়ে দেখব। যুক্তরাষ্ট্রের সহায়তা কমে গেলেও ইউরোপের নেতারা ইউক্রেনের সহায়তায় কাজ করবে। 2022 সালে রাশিয়ায় ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিকীতে ইউরোপ ও কানাডার নেতাদের কিয়েভে এক বৈঠকে এমনটাই উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে সামরিক ও আর্থিক সহায়তার জন্য বেশ কয়েকটি প্যাকেজ পেতে চলেছে কিয়েভ, যার বেশিরভাগই দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, স্পেন ও কানাডা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর তৃতীয় বার্ষিকীতে এসে ইউরোপ ও কানাডার নেতাদের কিয়েভে এক হওয়া একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। স্থানীয় সময় সোমবার কিয়েভে অনুষ্ঠিত হওয়া বৈঠকে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দেয়া হয়। এই সম্মেলনে ইউক্রেনের জন্য একটি সামরিক ও আর্থিক সহায়তার বড় প্যাকেজের ইঙ্গিত দেয়, যা ইউরোপীয় ইউনিয়ন, স্পেন এবং কানাডা থেকে আসছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার $5 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করার কথাও জানায়, যা $20 বিলিয়ন বেশি হতে পারে। স্পেন অতিরিক্ত $1 বিলিয়ন সহায়তা 2025 সালের জন্য ঘোষণা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সহায়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। বলেন, ইউক্রেনের বন্ধুর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এটি ইউক্রেনের জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থনের চিত্র তুলে ধরে। অন্যদিকে ফ্রান্সের মার্সেইলে রাশিয়ান কনসুলেটে হামলা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। রাশিয়া তদন্তের দাবি করেছে এই ঘটনা ইউরোপের মধ্যে আরও কূটনৈতিক জটিলতা সৃষ্টি করেছে। তবে মার্কিন প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিরোধী মনোভাব এবং রাশিয়ার প্রতি নমনীয় নীতির কারণে মার্কিন প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। তবে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করার জন্য এই সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। খুব শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। হোয়াইট হাউসে ট্রাম্প ম্যাক্রন বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় ইউক্রেনের যুদ্ধ বন্ধে ওয়াশিংটন, প্যারিসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা। ট্রাম্প আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। এভাবেই করমর্দন আর হাসি তামাশায় জমে ওঠে বিশ্বের দুই প্রভাবশালী দেশের নেতার বৈঠক। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে জোরদারের পাশাপাশি তাদের আলোচ্য বিষয় ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত। এদিন ট্রাম্প ম্যাক্রোর রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। আরও বলেন, ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জরুরি প্রয়োজনীয়তার উপরও জোর দেন। বলেন, তার প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করেছে, যা আগের প্রশাসন থাকতে কখনোই সম্ভব হতো না। এ সময় ইউক্রেনে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপকে আরও বড় ভূমিকা নিতে হবে বলেও জানান তিনি। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। বলেন, তারা একটি দৃঢ় এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য এক হয়ে কাজ করতে চান এবং ইউরোপের ভূমিকায় আরও শক্তিশালী অংশীদার হতে প্রস্তুত। ম্যাক্রো ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপের প্রস্তুতির কথাও জানান। এছাড়া শান্তিরক্ষী বাহিনী সম্মত হলে তারা যুদ্ধে সরাসরি অংশ নেবে না বলেও জানান এই নেতা। ইউরোপের ভূমিকা বাড়ানোর প্রস্তাব এবং নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত আলোচনা প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের জন্য একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। তবে সেজন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিহার্য বলেও মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। নির্বাচিত হওয়ার পরপরই জার্মানির অভ্যন্তরীণ নানা বিষয়ে হস্তক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন জার্মানির সম্ভাব্য নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। নিজ দলের সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি জার্মানি সহ গোটা ইউরোপকে শক্তিশালী করে গড়ে তোলা আহ্বান জানান। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুক্তরাষ্ট্রের বলয় থেকে জার্মানির বের হওয়ার এখনই উপযুক্ত সময়, এমনটাই মনে করছেন জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। একই সঙ্গে তার বিজয়ী দল সিডিইউ ও সিএসইউ সরকার গঠন করলে যুক্তরাষ্ট্রের আধিপত্য থেকে বের হয়ে একটি শক্তিশালী জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন গড়ার বিষয়ে তার বক্তব্য স্পষ্ট করেন।
বিজয়োত্তর বক্তব্যে তিনি বলেন, জার্মানির পার্লামেন্ট নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযাচিত মন্তব্য ছিল সত্যিই অগ্রহণযোগ্য। নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপগুলো ছিল অনধিকার চর্চার শামিল। বক্তব্যে জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর আরো বলেন, এখন থেকে ইইউকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে, সেটা সবার ঐক্য ছাড়া অসম্ভব। একই সঙ্গে সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের পরিসমাপ্তি টানতে সম্ভাব্য সবকিছু করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান ম্যাটজ। এদিকে কোনোদিনও মন্ত্রিত্ব না করা ম্যাটজ চ্যান্সেলর হিসেবে কেমন করবেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিস্তর আলোচনা। তাই আপাতত জোট গঠন নিয়ে সময় দিতে চান ফ্রিডরিশ ম্যাটজ। নির্বাচন শেষে জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যাটজের অধীনে আসবে নতুন সরকার। তবে সে সরকারকে ভূ রাজনৈতিক সমস্যা, অর্থনীতি, অভিবাসন সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান, একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের নতুন মানদণ্ড নির্ধারণ সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, এমনটাই মনে করছেন অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসনের বিরুদ্ধে এক হয়েছে ফিলিপিন্স, জাপান। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে দ্বিপাক্ষিক বৈঠক করেন দেশ দুইটির প্রতিরক্ষা মন্ত্রীরা। আলোচনা করেন অঞ্চলটির নিরাপত্তার বিষয়ে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সঙ্গে দ্বন্দ্ব ফিলিপিন্স ও জাপান উভয়েরই। অঞ্চলটির পূর্ব ও দক্ষিণ চীন সাগরকে ঘিরে দেশ তিনটির মধ্যে প্রায়ই বিরাজ করে অস্থিতিশীল পরিস্থিতি। এবার অঞ্চলটিতে চীনের আধিপত্য রুখতে এক হওয়ার কথা জানিয়েছে জাপান ও ফিলিপিন্স। স্থানীয় সময় সোমবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানি ও ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রী গিলবার্টো টিউডোরো। সামরিক বিনিময়, কৌশলগত সংলাপ ও তথ্য আদান প্রদান জোরদারের বিষয়ে একমত হন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। আলোচনা করেন অঞ্চলটির নিরাপত্তার বিষয়ে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সামরিক অংশীদারিত্ব বাড়াতেও সম্মত হয়েছে দেশ দুইটি। ফিলিপিন্সের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছে জাপান। গেল বছর জাপান ও ফিলিপিন্স প্রথমবারের মতো একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যা দুই দেশের সেনাদের একে অপরের ভূখণ্ডে মোতায়েনের অনুমতি দেয়। বিশ্লেষকরা বলছেন নতুন এই অংশীদারিত্ব ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাকুলি আখতার, সময় সংবাদ। ইয়েমেনের ঐতিহ্যবাহী মিষ্টি ডুব্বা আবারও জনপ্রিয় হয়ে উঠেছে। রাজধানীর সানায় দোকানগুলোতে বিক্রি হচ্ছে সুস্বাদু কুমড়ার এই মিষ্টি, যা ধর্মীয় ও ঐতিহ্যগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। ইয়েমেনের রাজধানী সানার রাস্তাঘাট ও মিষ্টির দোকানের সামনে সারি সারি মিষ্টি কুমড়া সাজানো আছে। বিশেষত এই কুমড়া ব্যবহার করেই তৈরি হচ্ছে ডুব্বা নামে জনপ্রিয় এক মিষ্টি, যা ইসলামের ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে আছে। প্রথমে কুমড়াকে ধুয়ে তারপরে কেটে রান্না করে তৈরি করা হয় এই ঐতিহ্যবাহী খাবার। এরপর এতে মেশানো হয় তাহিনি ও তিল। মিষ্টির দোকানের মালিক রাইয়ান আলফাকি এই মিষ্টান্ন প্রস্তুত করেন। চাহিদা এতটাই বেশি যে আমরা প্রতিদিনই কুমড়ার এ মিষ্টি বানিয়ে থাকি। এ মিষ্টি শহরের মানুষের দৈনন্দিন সংস্কৃতির অংশ হয়ে গেছে। কুমড়া রান্নার পর গরম গরম পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী ডুব্বা। দোকানে আসা গ্রাহকরাই এই মিষ্টির স্বাদ বেশ উপভোগ করে থাকেন। ডুব্বা বিভিন্নভাবে তৈরি করা যায়। কেউ এটি জ্যাম হিসেবে তৈরি করেন, কেউ এটি দুধ ও তাহিনি মেশান, আবার কেউ ওভেনে রান্না করেন, কেউ আবার পানীয় হিসেবেও খেয়ে থাকেন। এই ঐতিহ্যবাহী মিষ্টি খেতে আসা গ্রাহকরা বলছেন এটি শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও বটে। ডুব্বা সাধারণত সানার মানুষের মিষ্টি। এর ধর্মীয় গুরুত্ব রয়েছে, পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য ভালো। কুমড়ার স্বাস্থ্য উপকারিতা এবং ঐতিহ্যবাহী স্বাদই নয়, ধর্মীয় দিক থেকেও এর গুরুত্ব রয়েছে। সানার সাধারণ মানুষ কুমড়াকে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ এটি কোরআনে হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনীতে উল্লেখিত এবং হাদিসেও এর কথা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কুমড়া পছন্দ করতেন এবং এটি খাওয়ার উপকারিতা সম্পর্কে বলেছেন। এটি শুধু বিশ্বাসের ব্যাপারই নয়, বাস্তবিকভাবেও অনেক উপকারী বলে জানান স্থানীয়রা। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। শহরের কোলাহল থেকে প্রশান্তি পেতে কুয়েত প্রবাসীরা ছুটির দিনে ছুটে চলেন মরুভূমিতে। কুয়েত সিটি থেকে 100 মাইল দূরে মরুর বুকে কৃষি অঞ্চল ওয়াফারাতে গ্রাম বাংলার দৃশ্য দেখে আনন্দে আত্মহারা প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত।
কর্মব্যস্ত প্রবাস জীবনে প্রতিনিয়ত জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রবাসী। এর মধ্যে কুয়েতে আছে প্রায় 3 লাখ বাংলাদেশি। বাংলাদেশের মানুষ কর্মব্যস্তময় শহরে খুঁজে ফেরে খানিকটা প্রশান্তি। দীর্ঘদিন প্রবাসে থাকা প্রবাসীরা মরুর বুকে হঠাৎ সবুজ দেখলেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সুযোগ পেলেই ছুটে যান মরুর বুকে কৃষি অঞ্চল অফরাতে। খুব সুন্দর, একদম বাংলাদেশের মতো। এখানে অনেক ভেজিটেবল, আমরা তো সবাই পেয়ে খুব খুশি। মনে হয় যে আমরা মানে বাংলাদেশে যেমন গ্রামের বাড়িতে যাই, ঠিক সেই রকম ফিল আমাদের মনের ভিতরে আসতেছে। সিটি থেকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এখানে অনেক ভালো লাগলো। আমি আমার আব্বুর সাথে আসলাম, অনেক কিছু দেখলাম, কিভাবে প্ল্যান্টসগুলি দেখলাম। কুয়েতের অনেক প্রবাসী বাংলাদেশি তাদের মেধা ও শ্রম দিয়ে অফরাতে গড়ে তুলেছেন কৃষি খামার, যেখানে আম, কলা, পেঁপে সহ নানান ফল এবং সবজি ফলাচ্ছেন। এতে আত্মতৃপ্তির পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। পেঁপে গাছ আছে, আম গাছ আছে, ও পেয়ারা গাছ আছে, কলা গাছ আছে। এই জিনিস শখের বিষয় করি, আরও শাকসবজি করি, এগুলো শখের বিষয় করি। আরও বাঙালিরা আসে এখানে, দেখে, তারা অনেক আনন্দ পায়। আবার কিছু প্রবাসী সপরিবারেই অফরাতে বসবাস করছেন। কুয়েত সিটি থেকে কয়েকশো কিলোমিটার দূরে মরু অঞ্চল অফরাতে বসবাস করা বাংলাদেশিরা ভ্রমণে আসা প্রবাসীদের দেখলেই আড্ডায় মেতে ওঠেন। তেমনি তাদের জীবনধারার চিত্র তুলে ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখানে অনেক ফ্যামিলি আসে ঘোরার জন্য, আমাদের বাগানে আমরাও ঘুরতে আসছি। ভালো জায়গা আছে, ভালো পার্ক আছে, ভালোই সে ঘোরার মতো অনেক জায়গা আছে, আসে তো আমাদের অনেক ভালো লাগে। মরুর দেশে সবুজ দেখে বাংলার স্বাদ গ্রহণ করে প্রবাসীরা কিছুটা সময় ভুলে থাকতে চান দেশে রেখে আসা প্রিয়জনদের। কুয়েতের অফরা থেকে মঈন সুমন, সময় সংবাদ। নীল নদের বুকে ভাসছে এক বিস্ময়, পানির উপর চলছে গাড়ি। বিশ্বের নামি দামি সব গাড়ির আদলে তৈরি এই জলযানের নাম জেট কার্ক্রোম। মিশরীয় উদ্যোক্তা করিম আমিনের তৈরি গাড়ির সদৃশ্য এ জলযান দেশের গণ্ডি পেরিয়ে বিক্রি হচ্ছে বৈশ্বিক বাজারেও। গাড়ির মতো দেখতে, কিন্তু চলছে পানির ওপর। মিশরের স্থানীয় উদ্ভাবন এখন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ পর্যন্ত। কায়রোর নীল নদে গাড়ি সদৃশ এই জলযান চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মিশরীয় উদ্যোক্তা করিম আমিন। জেট কার্ক্রোম নামের এই যান এবং তার সমস্ত যন্ত্রাংশ তৈরি হচ্ছে মিশরেই। আমাদের কাছের মানুষরাও বিশ্বাস করতে চায় না যে এই গাড়িগুলো মিশরের তৈরি। সবকিছুই হাতে বানানো, এমনকি কাঁচামালও স্থানীয়ভাবে সংগ্রহ করা। আমাদের কারখানায় প্রায় সবকিছুই আমরা নিজেরাই তৈরি করি। 2019 সালে মাত্র $50,000 বিনিয়োগ করে যাত্রা শুরু করেছিলেন করিম আমিন। উত্তর উপকূলে কয়েকটি গাড়ি বানিয়েই শুরু হয় তার স্বপ্নের প্রকল্প। 6 বছর পর সেই ছোট্ট উদ্যোগই পরিণত হয়েছে বিশাল এক কারখানায়। জেটকারের অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হলেও ইঞ্জিন আমদানি করা হয় জাপান থেকে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন সংযোজন করা হয়। ইঞ্জিনের শক্তিমত্তা থেকে শুরু করে গাড়ির রং ও ডিজাইনও বাছাই করতে পারেন ক্রেতা। আমরা 70টি দেশে গাড়ি রপ্তানি করি। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স, গ্রিস সহ বেশিরভাগ সামুদ্রিক দেশের বাজারেই রয়েছে আমাদের গাড়ি। এমনকি বিশ্বের প্রায় সব দ্বীপেই আমাদের তৈরি গাড়ি পৌঁছে গেছে। গাড়ির মূল্য নির্ভর করে ডিজাইন ও স্পেসিফিকেশনের উপর। তবে গাড়িতে টায়ার লাগানো, সিট বসানো থেকে শুরু করে গাড়ির রং করার সমস্ত কাজ স্থানীয় কারখানাতেই হয়ে থাকে। এক একটি গাড়ি তৈরিতে সময় লাগে প্রায় 20 দিন। দাম পড়তে পারে $20,000 থেকে $40,000 মধ্যে। এখন পর্যন্ত প্রায় 950টি গাড়ি তৈরি করেছে করিম আমিনের প্রতিষ্ঠান। এর বড় অংশই বিক্রি হয়েছে বিদেশে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় $50 লাখ। দেশীয় উদ্ভাবনে বৈশ্বিক সাফল্য পেয়ে গর্বিত করিম আমিন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আনন্দ উৎসব আর রঙিন সাজসজ্জার মধ্য দিয়ে শুরু হয়েছে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব ভেনিস কার্নিভাল 2025। টানা 18 দিনের এই উৎসবকে ঘিরে লাখ লাখ পর্যটকের ভিড়ে মুখরিত ভাসমান শহর ভেনিস। পর্যটকদের ভিড়ে শহরের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বিক্রি। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। ভেনিসে শুরু হয়েছে 2025 সালের ঐতিহ্যবাহী কার্নিভাল উৎসব, যা 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 4 মার্চ পর্যন্ত চলবে। 863 বছরের পুরনো এই উৎসব ইউরোপের সবচেয়ে বড় এবং দীর্ঘকালীন ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত।
উৎসবের সময় লাখ লাখ পর্যটক ভেনিসে আসেন, যার ফলে শহরের ব্যবসায়িক পরিবেশে নতুন উৎসাহের সৃষ্টি হয়। বিশেষ করে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে মুখোশ, পোশাক, কস্টিউম সহ বিভিন্ন উপকরণের বিক্রি বেড়েছে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন বাংলাদেশের রেমিটেন্সের উপর এর ইতিবাচক প্রভাব পড়বে। এখন ভেনিসে কার্নিভালের সময় আমাদের ব্যবসা মাশাআল্লাহ সবার ভালো। কার্নিভালকে ঘিরে বিশাল বড় একটি বাংলাদেশিদের একটি ব্যবসায়িক যে প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিতে এবারও মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। আমরা যেটা দেখি মুভি সিনেমায় তার থেকেও বেশি সুন্দর। এবারের কার্নিভাল উৎসবে রঙিন মুখোশ, ভেনিসীয় পোশাক, নৌ প্যারেড, ডিজে সেট, কনসার্ট, শোভাযাত্রা, আলোকসজ্জা এবং মজাদার খাবারের সমারোহে হয়ে উঠেছে বিনোদনের অন্যতম মাধ্যম। শুধু ভেনিসের নয়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এটি। সময় সংবাদ, ইতালি। অফ ফর্মে থাকা মুশফিকুর রহিমকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশ ক্রিকেটকে ডোবালো টাইগার ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে টানা অফ ফর্মে থাকার পরও কেবলমাত্র নামের ভারের কারণে দলে রাখা হয় মুশিকে। আর রিয়াদকে দলে ঢোকাতে তখন নাম কাটা পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রানে থাকা সৌম্য সরকারের। আর এই কারণে আরও একবার বিসিবির তারকা প্রীতির বলি হলো দেশের ক্রিকেট। নিয়ন মুহাইমিনের রিপোর্ট। মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের পকেট ডায়নামো, কারো কারো ভাষায় মিস্টার ডিপেন্ডেবল। টেস্ট ইতিহাসে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আছে তার দুটো ডাবল সেঞ্চুরি। মোট রান তো লাল সবুজের ক্রিকেটে রীতিমতো ঈর্ষা জাগানিয়া ৬,৬০৭। ওয়ানডে ক্রিকেটেও কম যান না মুশফিক, যেখানে আছে ৯টা শতক আর ৪৯টা 50, ৩৬-এর বেশি গড় আর ৭৯ স্ট্রাইক রেটটাও দারুণ এক দিবসীয় ক্রিকেটের জন্য। তবে এই পরিসংখ্যানটাই এখন কুরে কুরে খাচ্ছে বাংলাদেশের রঙিন পোশাকের ক্রিকেটকে। তারকা দুটিতে উজ্জ্বল মুশির ব্যাটে রান না থাকা সত্ত্বেও তাকে টেনে চলেছে টিম ম্যানেজমেন্ট। কারণ অতীতটা সুন্দর মুশফিকুর রহিমের, যদিও এই অতীতের বন্দনায় মারতে গিয়ে দেশের ক্রিকেটের বর্তমানটা যে 12টা বাজিয়ে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট, সেদিকে যেন হুঁশই নেই বিসিবির। তাই তো নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ রেকর্ড থাকার পরও চ্যাম্পিয়ন্স ট্রফির বাঁচা মরার লড়াইয়ে বাইরে থাকতে হয় সৌম্য সরকারকে। কারণ নামের ভারে তিনি যে মুশির কাছাকাছি কেউ নন। অথচ শেষ 5 ওয়ানডে ইনিংসে তিনি এগিয়ে ছিলেন মুশফিকের চেয়ে। মুশি যেখানে 13 এভারেজে করেছেন 5 ইনিংসে 65, সেখানে সরকারের রান 23 গড়ে 118। মুশফিকের শেষ 50 5 ইনিংস আগে, আর সৌম্য করেছেন মাত্র 1 ইনিংসের ব্যবধানে। কিন্তু এরপরও সৌম্য সরকার থাকেন স্কোয়াডের বাইরে আর মুশফিক একাদশে। শুধু যে মুশফিককে টানতে হবে সেটাই কিন্তু নয়, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহকেও তো লাগবে শান্তর। অথচ আলোচনা ছিল মুশির বদলেই দলে ঢুকবেন রিয়াদ, কিন্তু 2 সিনিয়রের তুলনায় তারকা দুটি আর ফ্যান বেজ না থাকাটাই কাল হয়েছে সৌম্যের জন্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এদিকে গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিতের দৌড়ে এগিয়ে যেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে আসর শুরু করা এই দুই দল এবারই প্রথমবারের মতো লড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। ওয়ানডে পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে প্রোটিয়ারা, তবে অজিদের শক্তি নিজেদের ব্যাটিং অর্ডার। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। দলের সেরা 5 বোলারকে ছাড়া একটা দল কেমনই বা খেলবে, প্রশ্নটা ছিল অস্ট্রেলিয়াকে ঘিরে। ওয়ানডের সফলতম দল সে প্রশ্নের উত্তরও দিয়েছে, জিতেছে রেকর্ড গড়া রান তাড়া করে। ইংল্যান্ডের বিপক্ষে ওই ঐতিহাসিক জয়ে এখন ফেভারিটের তকমা দিয়েছে অজিদের গায়ে। ধারাবাহিকতা রাখতে উতরাতে হবে প্রোটিয়া পরীক্ষা। স্টিভেন স্মিথের দল নিজেদের দুর্বলতা জানে, আগে ব্যাট করলে লক্ষ্য 400 রানের। আগে ব্যাট করলে আমাদের 400 রান করা উচিত। আমার মতে ওয়ানডে ক্রিকেট হাই স্কোরিং হলে ভালো লাগে, এটার অংশ হওয়াটাও আনন্দের। আমরা জানি তারা দারুণ দল, টুর্নামেন্ট জুড়ে শক্তিশালী ক্রিকেট খেলবে, তবে আমাদের আত্মবিশ্বাস অনেক এবং আমরা খুবই রোমাঞ্চিত। এ পরীক্ষায় উতরালে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। একই সমীকরণ প্রোটিয়াদের জন্য। আফগানদের উড়িয়ে দেয়া বাবুমার দল এই ম্যাচে শক্তির বিচারে কিছুটা এগিয়ে। প্রোটিয়াদের এগিয়ে থাকার কারণ তাদের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে বেশ পছন্দ পেসার কাগিজো রাবাদার। 16 ওয়ানডেতে অজিদের বিপক্ষে 30 উইকেট তার নামের পাশে। অন্যদিকে অজিরা তাকিয়ে থাকবে অ্যাডাম জাম্পার দিকে। এশিয়ায় 75 ওডিআই খেলায় লেগ স্পিনারের গড় 28-এর নিচে। যদিও সব ছাপিয়ে ম্যাচের আমেজে পানি ঢেলে দিতে পারে বৃষ্টি। ম্যাচ চলাকালীন 50 থেকে 70% সময়ে আছে বৃষ্টির সম্ভাবনা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে প্রোটিয়ারা। দুই দলের 110 সাক্ষাতে 55 জয় সাউথ আফ্রিকার। অস্ট্রেলিয়া জিতেছে 51টি। তবে এশিয়ায় সে হিসেবটা সমানে সমান। এই মহাদেশে মুখোমুখি 8 দেখায় সমান 4টি করে জয় দুই দলের। ব্যাটিং স্বর্গ রাওয়ালপিন্ডিতে রান তাড়া করতে চাইবে টসে জেতা দল। তবে ব্যাটাররা নিজেদের কাজ ঠিকঠাক করলে আরও একটা হাই স্কোরিং ম্যাচের জোর সম্ভাবনা। এই ম্যাচে গ্রুপ বি এর ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। টুর্নামেন্টের মাঝপথে বিতর্ক উস্কে দিলেন প্যাট কামিন্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। হাইব্রিড মডেলের অজুহাতে ভারত সবগুলো ম্যাচ খেলছে দুবাই। এর ফলে রোহিতরা বাড়তি সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেন কামিন্স। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, সঠিক উপায়ে আইসিসি এলাবোরেট করলে হয়তোবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলই বোঝায়, কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম বিচার বিশ্লেষণ করলে আইসিসি যে এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বনে গেছে সেটা বুঝতে বাকি থাকে না কারো। বিসিসিআই এর মন রক্ষা করতে আইসিসির একচোখা নীতি বহু পুরনো, যা থেমে নেই চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচের আগে কোহলিদের সেন্টার উইকেটে অনুশীলন করার সুবিধা দিয়েছে আইসিসি, অথচ শান্তদের উইকেট দেখারও সুযোগ হয়নি। মাঠে অনুশীলন করা তো বহু দূরের কথা। এই অনিয়ম নিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ জানানো সম্ভব না হলেও চুপ থাকেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যায়ভাবে আইসিসি যে ভারতকে সুবিধা দিয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। হাইব্রিড মডেলের অজুহাতে নিজেদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত, যেখানে এ গ্রুপের বাকি দলগুলো পাকিস্তান ইউএই জার্নি করছে। সেখানে সাহেব বাবুদের মধ্যপ্রাচ্যে আরাম আয়েশের সুযোগ করে দিয়েছে আইসিসি। ভেন্যু হিসেবেও এমন একটা মাঠ নির্বাচন করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে কখনোই ওয়ানডে ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো হয়তো মাঠে চলছে, কিন্তু অবশ্যই ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের খুবই শক্তিশালী দেখাচ্ছে। এই সুযোগ আসলে করে দেওয়া হয়েছে ভারতকে একই মাঠে খেলার সুবিধা দিয়ে। এটা আইসিসির অন্যায় সিদ্ধান্ত। এর আগে টি-20 বিশ্বকাপেও আইসিসির কাছ থেকে নানা সুবিধা পেয়েছিল ভারত, যার উপর ভর করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায় টিম ইন্ডিয়া। কে জানে, ভারতের হাতে হয়তো আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তুলে দেওয়ারই উদ্যোগ নিয়েছে আইসিসি। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুক্রবার নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ। শহীদ পরিবার সহ অভ্যুত্থানের পক্ষে শক্তি সবাইকে অংশ নেওয়ার আহ্বান, দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি। আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালানোর খবরে মধ্যরাতে উত্তাল বুয়েট। গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সারা দেশে অপরাধ কমাতে সন্ধ্যার পর বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাজধানীতে মূল সড়কে তল্লাশি চৌকি বসলেও অলিগলি প্রায় ফাঁকা। কার্যক্রম আরও জোরদারের দাবি। 16 বছরেও পিলখানা হত্যার জট খোলেনি। দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রশ্নে এখনও মেলেনি উত্তর। রহস্য উন্মোচন, জড়িতদের বিচার ও নিরপরাধের মুক্তির অপেক্ষায় স্বজনরা। এবং ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমিয়েছে সরকার। আমদানি সীমা 50% বেঁধে দিয়েছে বিটিআরসি। বছরে সাশ্রয় হবে প্রায় 60 কোটি টাকা। বাড়বে সাবমেরিন কেবলের ব্যবসা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ে।